দ্য ডেইলি ওয়ার্ল্ড ব্রিফের বিশেষ প্রামাণ্যচিত্র ইসরায়েল-ইরান মহাযুদ্ধের প্রথম পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা ফিরে যাব সেই ২৮শে ফেব্রুয়ারির ভোরে, যখন মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে গিয়েছিল। এটি যুদ্ধের প্রথম ৩ দিনের এক রোমহর্ষক বিশ্লেষণ। ২৮শে ফেব্রুয়ারি 2026 ভোর ৪:২০ ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী শুরু করে তাদের গোপন সামরিক অভিযান। তেহরান থেকে ইস্পাহান প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুটে যায় শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে ইরানের আকাশ বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। শুরু হয় অপারেশন রোরিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ছিল সুদূরপ্রসারী। ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা এবং তাদের সামরিক নেতৃত্বকে এক ধাক্কায় পঙ্গু করে দেওয়া। আমেরিকা এই অভিযানে তাদের অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে ইরানের রাডার ব্যবস্থাকে সম্পূর্ণ অকেজো করে দেয়। ফলে কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েলি বিমানগুলো তেহরানের আকাশে পৌঁছে যায়। যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি আসে। তেহরানে একটি অত্যন্ত সুরক্ষিত নেতৃত্ব সম্মেলনে সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়। দাবি করা হয়, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোটা বিশ্ব এক অনিশ্চিত খবরের জন্য অপেক্ষা করতে থাকে। খবরটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে। আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডসের প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীও এই হামলায় প্রাণ হারান। দশকের পর দশক ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া শীর্ষ ব্যক্তিদের এই হঠাৎ বিদায় দেশটির সামরিক কমান্ড ব্যবস্থায় এক বিশাল শূন্যতা তৈরি করে। শুরু হয় এক নজিরবিহীন বিশৃঙ্খলা। ওয়ানলা মার্চের মধ্যে ইসরায়েল দাবি করে যে তারা ইরানের আকাশসীমায় পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। তারা ২০০-র বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেডার ধ্বংস করার প্রমাণ পেশ করে। ইসরায়েলি F-35 যুদ্ধবিমানগুলো এখন তেহরানের আকাশে অবাধে বিচরণ করছে। এটি ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসে আকাশপথে এক অবিশ্বাস্য এবং দ্রুততম বিজয়। তবে ইরান দমে যায়নি। তাদের কমান্ড কাঠামো দুর্বল হলেও মাঠ পর্যায়ের ইউনিটগুলো পাল্টা আঘাত শুরু করে। তারা বাহরাইন, কাতার এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালা। এমনকি রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। যুদ্ধটি কয়েক ঘণ্টার মধ্যেই একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিতে শুরু করে। উত্তর সীমান্তে হিজবুল্লাহ তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট বৃষ্টি শুরু করে। হাজার হাজার রকেট উত্তর ইসরায়েলের শহরগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে পাল্টা বিমান হামলা এবং সীমিত স্থল অভিযান শুরু করে। মধ্যপ্রাচ্যের প্রতিটি ফ্রন্ট এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। যুদ্ধের সবচেয়ে করুণ দৃশ্য দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। তেহরান এবং ইস্পাহানের আবাসিক এলাকাগুলোতে হামলার ফলে মানবিক বিপর্যয় শুরু হয়। রেড ক্রিসেন্ট রিপোর্ট করে যে প্রথম ৩ দিনেই কয়েকশো বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে, কিন্তু জীবনদায়ী ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশ্ব অর্থনীতিতেও এই যুদ্ধের ধাক্কা অনুভূত হয়। হরমুজ প্রণালী বন্ধের হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। এশীয় এবং ইউরোপীয় শেয়ার বাজারে ধস নামে। কাতার তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এক চরম অনিশ্চয়তা দেখা দেয়। বিশ্ববাসী বুঝতে শুরু করে যে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে। যুদ্ধের প্রথম ৩ দিনের এই ধ্বংসযজ্ঞ ছিল মাত্র শুরু। দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে এই যুদ্ধ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে এবং বিশ্বের শক্তিধর দেশগুলো এই সংকটে কী ভূমিকা পালন করে। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দ্য ডেইলি ওয়ার্ল্ড ব্রিফের সাথেই থাকুন। ধন্যবাদ।